আমার প্রাইভেট গাড়ি, আমি সিট বেল্ট পরে আছি, সবকিছু পরে আছি। ব্যাপারে কোনো কিছু ব্লেম করা হয়নি। আপনি গাড়িটা থামালেন কেন? ইলেকশনের জন্য আমি দেবো না গাড়িটা, কি করবেন? ভোট এসে গিয়েছে। রাজ্যের প্রতিটি কোনায় কোনায় শোনা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর ভারী বুটের শব্দ। এদিকে ভোট আসতেই রাস্তা থেকে বাস অটো কমতে শুরু করেছে। এই আবহে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। আমার প্রাইভেট গাড়ি, আমি সিট বেল্ট পরে আছি, সবকিছু পরে আছি। ব্যাপারে কোনো কিছু ব্লেম করা হয়নি। আপনি গাড়িটা থামালেন কেন? ইলেকশনের জন্য আমি দেবো না গাড়িটা, কি করবেন? সেটা আপনাকে কারণ জানাতে এটা হবে। আমার প্রাইভেট গাড়ি, দেবো না। গাড়ি তার প্রাইভেট ইউজের জন্য হয়। প্রাইভেট প্রপার্টি নিয়ে নেওয়া যায়? ইলেকশনের জন্য আমার আরে কারণ নাই। দেবো না বলছি তো। আমি গাড়ি আমি নিচ্ছি না। তাহলে আমি তো দেবো না, আপনি আটকাচ্ছেন কেন? আমার অবস্ট্রাকশন করছেন কেন? দাদা ভাই, আপনি কোন কোন জায়গায়, কোন জুরিসডিকশনের লোক? ডাল্লাপ ট্রাফিকের আছে। আর ডানলাপ ট্রাফিক আমি দেবো না, আপনি কমপ্লেন করুন। কমপ্লেনে করার ব্যাপার নাই। আপনারা আরে আপনার রিকুইজিশন, আমি গাড়িটা দেবো না, আপনি আমাকে অবস্ট্রাকশন করবেন? আপনি এইভাবে এই গাড়ি চালান তো। এটা ইয়ার কি হচ্ছে নাকি এটা রাস্তার মধ্যে? উত্তেজিত হচ্ছেন আপনি এইভাবে। তাহলে আপনি গাড়িটা থামালেন কেন? কি অপরাধ আমার? এটা নিয়ম। আমার অপরাধটা কি? আপনার অপরাধ। তাহলে গাড়িটা থামালেন কেন? বলছি তো দেবো না গাড়িটা। আরামসে। মহা মুশকিল। অপরাধে কিছু করেন না আপনি। কি সমস্যা? আপনাকে বলেছে আপনি গাড়ি চেয়েছেন, আমি গাড়ি দেবো না, এবার কি করবেন আপনি? তা নিয়ে তুমুল চর্চা ও বিতর্কও শুরু হয়েছে। সত্যি কি ভোটের জন্য কোনো ব্যক্তিগত গাড়ি নিতে পারে পুলিশ? নির্বাচন আয়োজন এবং পরিচালনা করার দায়িত্ব নির্বাচন কমিশনের। কমিশনের নির্দেশিকা অনুযায়ী নির্বাচনের কাজের জন্য সরকারি ও বাণিজ্যিক গাড়ি অর্থাৎ হলুদ নম্বর প্লেটের কমার্শিয়াল গাড়ি নেওয়া যেতে পারে। প্রাইভেট গাড়ি অর্থাৎ ব্যক্তিগত গাড়ি নেওয়া যায় না। তবে শহরের অবস্থার উপর নির্ভর করে কমিশন শেষ অপশন হিসাবে কিছু প্রাইভেট গাড়ি নেওয়ার বিধান রেখেছে। এক্ষেত্রে এসইউভি গাড়িকেই প্রাধান্য দেওয়া হয়েছে। কিভাবে গাড়ি নিতে পারে কমিশন? প্রাইভেট গাড়ি চালিয়ে পুলিশ মাঝ রাস্তায় দাঁড় করিয়ে দিয়ে নিতে পারে না। তার জন্য রয়েছে নির্দিষ্ট প্রক্রিয়া। যদি একান্তই গাড়ির প্রয়োজন হয় তবে পুলিশকে রিকুইজিশন দিতে হবে। এই প্রক্রিয়াটাও দুভাবে হয়। এক, জেলাশাসক যিনি নির্বাচনের সময় জেলা নির্বাচনী অফিসার হিসাবে কাজ করেন তিনি টেন্ডার ডাকেন এবং নির্বাচনের জন্য গাড়ি চান। আরেকটি অপশন হলো ওসি ইলেকশন, যিনি নাকা বা আরটিওতে কাজ করেন তিনিও রিকুইজিশনের মাধ্যমে প্রাইভেট গাড়ি চাইতে পারেন। যদি আপনি গাড়ি দিতে না চান তাহলে কি করবেন? যদি আপনার গাড়ি নির্বাচনী ডিউটির জন্য চাওয়া হয় কিন্তু আপনার দরকারি কাজ থাকে এবং গাড়ি দিতে আপনি নারাজ হন, তাহলে আপনি সরাসরি ডিইও বা নির্বাচন কমিশনের সিইওর কাছে আবেদন করতে পারেন। আপনাকে সেক্ষেত্রে ব্যাখ্যা দিতে হবে যে কেন গাড়িটি দরকার আপনার। এই নিয়ে কলকাতা হাইকোর্টের 2006 সালের একটি মামলার রায়ও রয়েছে। সেই মামলার রায় জনপ্রতিনিধিত্ব আইন 1951 অধীনে সরকারের ক্ষমতার সীমাবদ্ধতা উল্লেখ করা হয়েছিল। অনির্বাণ ঘোষ বনাম ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের ওই মামলায় তৎকালীন বিচারপতি গিরিশ চন্দ্রগুপ্ত বলেন যে প্রাইভেট গাড়ি বা বাস যা ব্যক্তিগত ব্যবহার করা হয় তা যথেচ্ছভাবে নেওয়ার জন্য রাজ্য রিকুইজিশন দিতে পারে না। জনপ্রতিনিধিত্ব আইনের 160 ধারায় উল্লেখ করে বলা হয় যে গাড়ির রিকুইজিশনের কথা বলা হলেও তা সাধারণভাবে কমার্শিয়াল গাড়ি বা পাবলিক ট্রান্সপোর্টকেই বোঝানো হয়েছে। প্রাইভেট গাড়ি যা ব্যক্তিগত মালিকানায় রেজিস্টার্ড এবং ভাড়া দেওয়া হয় না তা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার জোর করে নির্বাচনের কাজের জন্য নিতে পারেন না। 160 ধারায় কিছু ছাড় দেওয়া হয়েছে, যেখানে প্রার্থী বা তাঁর এজেন্ট নির্বাচন সংক্রান্ত কাজের জন্য প্রাইভেট গাড়ি ব্যবহার করতে পারেন। গাড়ি নিলে কত টাকা পাবেন? প্রতিটি নির্বাচনী কাজের জন্য কমিশন গাড়ি নিলে তার জন্য দৈনিক একটি নির্দিষ্ট অঙ্কের টাকা দেওয়া হয়। বাস নিলে তার জন্য দৈনিক 2780 টাকা, মিনি বাসের জন্য দৈনিক 2300 টাকা দেওয়া হয়। 7 আসনের গাড়ি নিলে তার জন্য দৈনিক 980 টাকা, অটোর জন্য 550 টাকা এবং ই রিক্সার জন্য 850 টাকা দেওয়া হয়। ছোট মালবাহী গাড়ির ক্ষেত্রে ভাড়া দৈনিক 980 টাকা এবং বড় ট্রাকের ক্ষেত্রে 2240 টাকা করে দেওয়া হয়। লঞ্চ বা নৌকার মতো কোনো জলযানের জন্য দৈনিক 3100 টাকা এবং 3350 টাকা করে দেওয়া হয়। অবজারভারদের জন্য নেওয়া এসি গাড়ির ভাড়া 1350 টাকা এবং বড় গাড়ির ভাড়া 1690 টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া চালক খালাসিদের খাওয়া দাওয়ার জন্য দৈনিক 280 টাকা খরচ বরাদ্দ করা হয়েছে। আজ আমরা কাটাছেঁড়া করব কেশপুরের সেই রাজনৈতিক সমীকরণ। এসআর আবহে বিজেপি বিরোধী মেরুকরণ হলে এই ভোট একতরফা তৃণমূলের বাক্সে যাবে। এবার কেশপুরে কার পাল্লা ভারী? মেদিনীপুরের রাজনীতি মানেই কেশপুর, যে মাটির রং লাল।
কিন্তু যার দখল নিতে জান কবুল করে সব রাজনৈতিক দল। 2016 সাল থেকে এই দুর্গ তৃণমূলের দখলে, আর তার কাণ্ডারি শিউলি সাহা। সময়ের গতিপথে এই নির্বাচন শিউলি সাহার জন্য কার্যত অগ্নি পরীক্ষা হতে চলেছে। কিন্তু কেন? আজ আমরা কাটাছেঁড়া করব কেশপুরের সেই রাজনৈতিক সমীকরণ, যা শুনলে আপনাদের হুঁশ উড়ে যাবে। তার জন্য পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। মেদিনীপুরের রাজনীতিতে কেশপুর মানেই একসময় ছিল সিপিএম এর দুর্ভেদ্য দুর্গ। 2011 সালে পালা বদলের বছরেও এখানে জয়ী হন সিপিএম এর রামেশ্বর দলুই। তারপর থেকে সেই দুর্গ এখন সবুজ। কিন্তু 2026 সালে এই লড়াই কি শিউলি সাহার জন্য খুব সহজ হতে চলেছে, নাকি গতবারের ব্যবধান কমে যাওয়া কপালে চিন্তার ভাঁজ ফেলেছে ঘাসফুল শিবিরের? ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায় 2016 সালে শিউলি সাহা 1 লক্ষের বেশি ভোটের ব্যবধানে জিতেছিলেন। কিন্তু 2021 সালে সেই ছবিটাই বদলে যায়। জয়ের ব্যবধান কমে দাঁড়ায় মাত্র 20,720, অর্থাৎ 5 বছরের ব্যবধানে প্রায় 80,000 ভোট হারিয়েছে তৃণমূল। শতাংশের হিসেবে তৃণমূলের ভোট কমেছে 22%, আর সেই পুরো ভোটটাই চলে গিয়েছে বিজেপির ঝুলিতে। তার মানে কেশপুরে যে দুর্ভেদ্য দুর্গ বলে দাবি করা হয়, তার দেওয়ালে কিন্তু ফাটল আগেই ধরেছে। এই মার্জিন কমে যাওয়ায় শিউলি সাহার জন্য এবারের সব থেকে বড় চ্যালেঞ্জগুলি কি কি, সেটাই এখন আপনাদের সামনে তুলে ধরব। কেশপুর তপশিলি জাতি সংরক্ষিত আসন। গত নির্বাচনে বিজেপি প্রার্থী প্রীতিশ রঞ্জন কুমার 19,000-এর বেশি ভোট পেয়েছিলেন। 2024 সালে লোকসভা ভোটেও এই এলাকায় বিজেপির ভোট ব্যাংক সংহত হয়েছে। শুভেন্দু অধিকারীর জেলায় বিজেপির এই শক্তি বৃদ্ধি শিউলি সাহার জন্য বড় বাধা। দ্বিতীয়ত, শিউলি সাহা বর্তমানে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী। মন্ত্রিত্ব পাওয়ার পরে কেশপুরের উন্নয়নে কতটা কাজ হয়েছে তা নিয়ে মানুষের মনে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। গ্রামীণ রাস্তা, আবাসন প্রকল্প ও 100 দিনের কাজের বকেয়া মানুষের অভিযোগকে বিরোধী পক্ষ এবার হাতিয়ার করেছে। তৃতীয় চ্যালেঞ্জ, তৃণমূলের আভ্যন্তরীণ সমীকরণ। কেশপুরের মতো স্পর্শকাতর এলাকায় গোষ্ঠীকোন্দল তৃণমূলের পুরনো সমস্যা। টিকিট পাওয়া থেকে প্রচারের ময়দান, পুরনো কর্মী ও নতুনদের মধ্যে সঠিক সমন্বয় করা শিউলি সাহার জন্য একটি আভ্যন্তরীণ চ্যালেঞ্জ। ঘাটাল লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে কেশপুর বিধানসভা কেন্দ্র। ঘাটাল লোকসভা নির্বাচনে দেব জিতলেও কেশপুর অঞ্চলে বিজেপি তাদের ভোট ব্যাংক ধরে রেখেছে। এবার তারা প্রার্থী করেছে শুভেন্দুকে। না, শুভেন্দু অধিকারী নন, এই কেন্দ্রে বিজেপি প্রার্থী শুভেন্দু সামন্ত। স্ট্রং লোকাল ফেস হিসেবেই তাকে সামনে আনা হয়েছে। শুভেন্দু সামন্ত জেলা বিজেপির লড়াকু নেতা হিসেবে পরিচিত। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সম্পাদক পদে থেকে দীর্ঘদিন কাজ করেছেন। লড়াইও রয়েছেন বাম সহ অন্যান্য দলের প্রার্থীরাও। তবে মূল লড়াই কিন্তু তৃণমূল ও বিজেপির হতে চলেছে। এখন প্রশ্ন হলো, শিউলি সাহার ব্রহ্মাস্ত্র কি কিছুই নেই? হ্যাঁ আছে। প্রথমত, মমতা ম্যাজিক। কেশপুরে নারী ভোটাররা এখন লক্ষ্মীর ভান্ডার আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর অগাধ ভরসা রাখেন। এই সাইকোলজিক্যাল ফ্যাক্টর শিউলি সাহার জন্য বড় প্লাস পয়েন্ট। দ্বিতীয়ত, কেশপুরের ডেমোগ্রাফিতে সংখ্যালঘু ভোট অত্যন্ত নির্ণায়ক। এসআর আবহে বিজেপি বিরোধী মেরুকরণ হলে এই ভোট একতরফা তৃণমূলের বাক্সে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কেশপুরের বুথ স্তরে তৃণমূলের যে পরিকাঠামো আছে তার ধারে কাছেও নেই। তাহলে শেষমেশ কি হবে? শিউলি সাহা কি পারবেন কেশপুরকে নিজের কবজায় রাখতে? রাজনৈতিক মহলের মতে লড়াই হবে 51 বনাম 49%। শিউলি সাহার প্রধান চ্যালেঞ্জ এবার আর বিজেপি নয়, বরং নিজের দলের কর্মীদের এক ছাতার তলায় আনা। যদি তিনি সেটা পারেন তবে হ্যাট্রিক নিশ্চিত। আর যদি ফাটল চওড়া হয় তবে কেশপুর দেখবে নতুন সূর্যোদয়। আপনার এলাকায় শিউলি সাহার জনপ্রিয়তা কেমন? এবার কেশপুরে কার পাল্লা ভারী?
কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। বাংলার ভোট যুদ্ধ নিয়ে এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।